আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, খোলা কথা নিয়ে আজকে আমরা এসেছি গুলশানের আমাদের এক প্রিয় নেতার বাড়িতে। যাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। উনি হলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব আ মাহমুদুর রহমান মান্না ভাই, জননেতা মাহমুদুর রহমান মান্না ভাই। আ উনি সকলের কাছে খুবই পরিচিত এবং আ আ প্রিয় মুখ। মান্না ভাই, আসসালামু আলাইকুম। জি, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। কিন্তু একটু ভুল বলেছি। আমি আহ্বায়ক, আমি প্রেসিডেন্ট নাগরিক ঐক্যের। আ আমার বলে দেওয়ার মধ্যেই সংসদ রয়েছে। আমি মনে করি আপনার আবার বলতে আচ্ছা, হবে না। ধন্যবাদ। মান্না ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি নাগরিক ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য দলের মধ্যে নির্বাচন নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা নিয়ে আপনার মূল্যায়নটা কি? আসলে নির্বাচনের কি হতে যাচ্ছে? আমি জানি এটা একটা খুবই লম্বা প্রশ্ন। এটার জবাব দিতে গেলে পুরা রাজনীতির প্রেক্ষাপটটা বলতে হবে। আমি এতটুকু বলব না, মানে যতখানি সম্ভব আপনাদের এই সাক্ষাৎকারের কলেবর বিবেচনা করে, সময় বিবেচনা করে বলি। একটা বিশাল অভ্যুত্থানের মধ্য দিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। তো স্বাভাবিকভাবেই এখন দায়িত্ব পড়েছে এখানে একটা গণতন্ত্রের সৌধ নির্মাণ করা এবং সেইটা নির্মাণ করা ঠিক আগের মতো করে হচ্ছে না আর। যেহেতু পরপর ৩ টার্মের নির্বাচনে শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছেন। তার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিটা নষ্ট করেছেন। আপনাকে এটা রিবিল্ড করবার দরকার আছে। এরকম একটা নির্বাচন করতে হবে যে নির্বাচন সবাই পছন্দ করে, গ্রহণযোগ্য হয় এবং কোয়ালিটি সম্পন্ন হয়। এই নির্বাচন ব্যবস্থা নির্মাণ করবার ক্ষেত্রে দেখা গেল যে অনেকগুলো প্রশ্ন আছে যার জন্য সংস্কার করতে হবে পুরো ব্যবস্থাটার। তো এটাকে কেন্দ্র করেই যুক্ত হচ্ছে যে সমস্ত সংস্কার প্রক্রিয়া। আমরা যখন ১৫ বছর ধরে আন্দোলন করছি তখনও কিন্তু মানুষ বলেছিল এগুলো করে কি হবে, খালি লোকের জীবন যায়, কিছু তো বদলায় না, দেশ তো বদলায় না, আমাদের ভাগ্য বদলায় না। তার মানে আপনার রাষ্ট্র সংস্কার লাগবে। তার সাথে, সাথে সমাজ সংস্কারটাও ভাবতে হবে যাতে অর্থনৈতিক ব্যাপার হয়। কত বড় টাস্ক হয় আপনি বিবেচনা করেন। অতএব সরকার পতনের পর ১ম প্রশ্ন তৈরি হয়েছে, পরবর্তী সরকার কিভাবে হবে? এবং এইখানে আমি বলব যে কোনো ঐক্যমত্যের ভিত্তিতে বিষয়টা হতে পারেনি। একটা ঢাক, ঢাক গুড় করবার অবস্থা ছিল। তখন মনে হচ্ছে সেনাপ্রধান সব দায়িত্ব নিয়েছেন। উনি সবাইকে ডেকেছেন, সবার সাথে কথা বলেছেন। কিন্তু সবাই মিলে কোনো কমন জায়গায় আসতে পারেননি। অতএব উনি ওনার মতো করে হোক অথবা যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদের সাথে কথা বলে হোক, প্রফেসর ইউনূসকে নিয়ে এসছেন। আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন যেভাবে বলে, সেইভাবে একটা সরকার গঠিত হয়েছে। আপনাদের মনে আছে হয়তো যে তখন বিশেষ করে ফারহাদ মজা সাহেব খুব তীব্রভাবে এটার বিরোধিতা করেছিলেন। উনি বলেছিলেন, "এটা একটা অভ্যুত্থান শুধু না, একটা বিপ্লব হয়েছে। একটা বিপ্লবী সরকার হওয়া দরকার।" এই বিতর্ক বা এই বিতর্কের রেশটা এখন পর্যন্ত চলছে। যখন আমরা সংস্কার প্রক্রিয়ায় হাত দিলাম, প্রফেসর ইউনূস একটা সংস্কার কমিশন করলেন। পরবর্তী এটা একটা জাতীয় ঐক্যমত্য কমিশন বললেন। এই ঐক্যমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোর কাছে গেল, তারা ১২৬ টা ১৬৬ টা প্রশ্নমালা পাঠালো এবং এই প্রশ্নমালাগুলোর উপরে তারা টিক চিহ্ন দিতে বলল। মানে ধরেন একটা পরিবর্তনের জন্য কোন, কোন ব্যবস্থা নেওয়া যায়, কিভাবে? এগুলো জানেন হয়তো আপনারা, স্প্রেডশিট। এই স্প্রেডশিটের আনসারের মধ্যে দিয়ে বোঝা গেল যে রাজনৈতিক দলগুলো ভিন্ন, ভিন্ন মত আছে। সেটা থাকা তা স্বাভাবিক। থাকবেই। প্রফেসর ইউনূস এটাও বললেন পরবর্তীকালে আবার যে, "আমি কোনো জিনিস চাপিয়ে দেব না। একটা ঐক্যমত্যের ভিত্তিতে আমি করব।" তাহলে এরকম আসে যে, যে কটা প্রশ্নে ঐক্যমত্য হয়েছে সে কটা করবেন, বাকিটা রেখে দেবেন ভবিষ্যতে করে। উনিও তাই বলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে কয়েকটা দল দাবি করছে যে, "এগুলো তো আমরা যাই মানলাম, মানলাম।" এর মধ্যে কেউ বিরোধিতাও ছিল। কিছু প্রশ্নে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। তারপরে বলল, "এগুলো যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? তার সাংবিধানিক ভিত্তি কি?" তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলব, এগুলোর আসলে কোনো সাংবিধানিক ভিত্তি হয় বলে আমি জানি না। যেমন ইয়াহিয়া খানের আমলে যে ভোট হয়েছিল, সেটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক এর আন্ডারে হয়েছিল। তাতে কিন্তু কোনো কাভারেজ ছিল না। সরকারিভাবে এলএফও করা হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য লিগ্যাল কাভারেজ। এইখানের সরকার তো লিগ্যাল কাভারেজ ওরকম দিতে পারবেন না, দেবেন না। তার বাইরে কি হতে পারে?
বিভিন্ন জন বিভিন্ন রকম প্রস্তাব করছে। বিএনপি তাদের পজিশন বলছে যাই করেন আইনি ভিত্তিক সেটা আইনের মধ্যে থেকে করতে হবে, তার বাইরে করতে পারবে না। যেহেতু বিষয়টা বিপ্লব হয়নি, একটা অভ্যুত্থান হয়েছে, যেহেতু কোনো বৈপ্লবিক ক্ষমতা দখল হয়নি, অতএব বৈপ্লবিক কায়দায় এই পরিবর্তন করা যাবে না। আর বাকিরা যদিও তারা বিপ্লববাদী দল নন, কিন্তু তারা চাইছেন না বৈপ্লবিক কায়দাতেই হতে হবে। এবং সেগুলো যেমন একটা পিয়ার পদ্ধতি বললেন, এটা আমাদের মধ্যে নাই, আমাদের সংস্কার কর্মসূচি বা প্রস্তাবনার মধ্যেও ছিল না। এখন তারা এনেছেন না এটাই করতে হবে। তো এটা করতে কিভাবে করা যাবে, ইলেকশন কমিশন বলছে কনস্টিটিউশনই নেই। এই ধরনের কিছু বিষয় কনস্টিটিউশনের বাইরে গিয়ে বা কনস্টিটিউশন ছাপিয়ে আর ওভার দি কনস্টিটিউশন করবার প্রশ্ন আসছে। এইটা নিয়ে এখন পর্যন্ত ঐক্যমত্য হয়নি। আহ, তাহলে কি সংস্কার ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্য কমিশনের সময় শেষ হয়ে গেছে, আবার ১ মাস বাড়ানো হলো। এই বিষয়টা এমন জায়গায় আটকে আছে, এটা একটু উদ্বেগজনক। আরো ১ মাসে আমরা কদ্দূর পারবো জানি না। বাট লেট আস হোপ যে আলোচনা করে একটা সমাধানে এসে আমরা সামনে এগোবো। এর মধ্যে নতুন একটা প্রবলেম ডেভেলপ করেছে যে কয়েকটা দল মিলে একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আপনি আলোচনার টেবিলে আছেন, সেখান থেকে আন্দোলনের মধ্যে গেলেন কেন? এরকম হয়, ধরেন যুদ্ধের ময়দানেও আলোচনা চলবে, যুদ্ধ চলছে, তখন প্রশ্ন যে থামাবো কেমনে এই আলোচনা? যুদ্ধ আর কন্টিনিউ করা ঠিক হচ্ছে না, উপলব্ধি করছে অনেক বড় ক্ষতি হচ্ছে। বা আন্দোলনের মধ্যেও আলোচনা, আন্দোলন একটা জায়গায় পৌঁছে গেছে, যখন সরকার পক্ষ তো মনে করি বিরোধী দলের সাথে কথা বলি, বিরোধী দল রেসপন্ড করে, কিন্তু আপনি আলোচনার টেবিলে সমস্যাগুলোকে চিহ্নিত করে কথা বলছেন, সেটা রেখে যখন আলোচনায় যাচ্ছেন, তার মানে আপনি আন্দোলনে যাচ্ছেন, তার মানে আলোচনার টেবিল আপনি সমাধানের পথ বাদ দিয়ে রাস্তার মধ্যে যাচ্ছেন। এখন এক পক্ষ এরকম দিয়েছে, আরেক পক্ষ দিলেই তো সংঘাত হবে। এখানেও একটা ঝুঁকি আছে। ফলে খানিকটা অনিশ্চিত হয়ে গেছে। লেটস হোপ ফর দি বেস্ট। নির্বাচনটা অনিশ্চিতের মধ্যে পড়ে গেছে। খানিকটা তো বটেই। ওই জন্য বললাম ভালো আশা করি আমরা তাহলে দেখি কি হয়। সেটার জন্য কি আপনি মনে করেন যে বৃহৎ দল এখন বাংলাদেশে বিএনপিকে মোটামুটি সর্ববৃহৎ দল বলা যায়। সেক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি আপনি কিভাবে দেখছেন? মানে বিএনপি, আমি তো বিএনপি করি না, জি, জি। করিনি। এর মানে হচ্ছে যে বিএনপিকে সর্বাংশে সমর্থন করি আমি তা না। কিন্তু ১৫ বছর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে একসাথে ছিলাম। অন্যান্যরাও করেছেন, কিন্তু আমাদের বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিল। চলবার পথে আমরাই প্রশ্ন তুলেছিলাম যে আমরা কিন্তু শুধু দল বদলের রাজনীতি করছি না ক্ষমতার প্রশ্নে, আমরা সংস্কারের প্রশ্নেও আছি। এখানে বিএনপির সাথে আমাদের সংস্কার নিয়ে কথা হয়েছে, আমরা একটা ৩১ দফা কমন প্রোগ্রাম প্রণয়ন করেছিলাম। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের নেতা তারেক রহমান পাবলিকলি বলেছিলেন যে নির্বাচন হলে নতুন যে সরকার হবে, যদি দায়িত্ব পান উনি, তাহলে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকারের মাধ্যমে এটা করবেন। ওই বক্তব্যটা আছে। আর আবার এটাও বলছেন যে এই জন্য নির্বাচন যেটা হবে সেটাও আমরা জোটবদ্ধভাবে করব। এগুলো আমাদের বিবেচনায় আছে। সম্পর্কটা এতটুকুই। এমন না যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, আমরা একটা জোট করবই, এরকম জায়গায় যাইনি, কিন্তু বেসটা এখানে আছে। এই যে বিতর্কটা চলছে, ধরেন বেশ কিছু পয়েন্ট আছে যেখানে আমরা বিএনপির সাথে একমত হইনি। লাইক ধরেন আমরা বলেছি যে প্রধানমন্ত্রী কনস্টিটিউশনাল পোস্টগুলোর নিয়োগ দেবেন না। এটা দেবে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। বিএনপি রাজি হয়নি। পিআর এর প্রশ্নে আমরা বলেছি লোয়ার হাউসে পিআর লাগবে না, কিন্তু আপার হাউসে পিআর হতে পারে। কিন্তু বিএনপি এটা মনে করে না। এরকম বেশ কিছু জায়গাতেই এইরকম দ্বিমত আছে আমাদের মধ্যে। বাট ওগুলো সত্ত্বেও কিন্তু আমাদের নিজেদের মধ্যে এখনো দেখা হয়, কথাবার্তা হয়, এবং একটা জিনিস মনে হয়েছে আমার, যে কথা সর্বশেষ ধরেন পরশুদিনের আগের দিন আমাদের ঐকমত্য কমিশনের বৈঠকে তারা দেশে বক্তৃতায় বলেছেন, আপনারা একটা আইনি সুরক্ষা চান, আমরাও রাজি আছি, বলেন কি হতে পারে, আমরা কনস্টিটিউশনের মধ্যে পাচ্ছি না, তাহলে আপনাদের প্রস্তাব করেন, যদি যুক্তিযুক্ত মনে করি তাহলে আমরা মানব। এই অ্যাটিচিউডটাও আমাদের কাছে ভালো লেগেছে। আবার উনি এটাও বলেছেন প্রধান উপদেষ্টাকে, যে আপনি গার্ডিয়ান আমাদের এখন, আপনার একটা আন্তর্জাতিক বান আছে, আমরা এমন কোনো জায়গাতে আপনাকে টানতে চাই না যাতে আপনার সম্মান চলে যায়, আপনার সম্মান চলে যায় আমাদের দেশেরটা চলে যায়। ফলে আপনি নিজেও যদি কনভিন্সড হয়ে কোনো একটা পথ বলেন, আমরা সেটাও মানতে রাজি আছি।
কিন্তু কি বলে জামাত বা অন্যরা যেটা করছে সেটা হচ্ছে এটা হতে হবে, না হলে আমরা নির্বাচন হতে দেব না। এই কথা একটু বাড়াবাড়ি লাগে আমার কাছে। ঠিক মনে হয় না। তো আপনার কি মনে হয় যে জামাত যদি মনে করে অন্যান্য আপনারা যারা আছেন অন্যান্য দল, বাম দল যারা আছে এবং বিএনপি সহ অন্যান্য সকল দল যদি নির্বাচনে যায়, আর শুধু জামাত যদি মনে করে নির্বাচন আমরা চাইবো না, তাহলে কি মনে করেন আমাদের নির্বাচন আ থেমে যাওয়ার সম্ভাবনা, নির্বাচন না হওয়ার? মানে ধরেন এখন কথার কথা বলছি। একটা উদাহরণ হিসেবে বলছি। আমি প্রধান উপদেষ্টা। আমি এই সিচুয়েশন দেখলে আমি তো মানে একটা ভুল বা অন্যায় দাবির সামনে মাথা নত করতাম না। কিন্তু প্রফেসর ইউনূস আগেই বলেছেন, ঐক্যবদ্ধ হলে করব, না হলে আমি চলে যাব। আমাদের তো একটা রিস্ক আছে। এই গভর্নমেন্টই যদি না থাকে তখন আরেকটা নতুন গভর্নমেন্ট বানানো তো কষ্ট হবে। অতএব আমরা চেষ্টাটা এই করছি যে সবাইকে নিয়েই হোক। আমরা ধরেন বিএনপি যেই ল্যাঙ্গুয়েজে বলে ওরা নির্বাচন ধ্বংস করার ষড়যন্ত্র করছে, এই ওই ব্লেম গেম স্টার্ট হয়েছে। আমরা এখন ওই জায়গায় যেতে চাই না। আমরা বরঞ্চ জামাত, ইসলামী আন্দোলন বা এনসিপি একটু, একটু যায় আবার হুম, ফিরে আসে। সবাইকে বলি যে দেখো আলোচনার টেবিলে আসেন। ১ মাস যেহেতু এটা খোলা রাখা হয়েছে, আমরা যদ্দূর পারি এখানে ঐক্যবদ্ধ হয়েই যেতে হবে। না হলে একটা ঘনঘোর অমানিসার মতো নেমে যেতে পারে। ওই আলী রিয়াজ বলেছেন না যে জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। তো হুম, হতে পারে তো। ওই অবশ্যই। দিকে নিয়ে যাবো কেন আমরা? পিয়ার পদ্ধতি আসলে আপনার মতে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি কতটুকু যুক্তিযুক্ত মনে হয়? বোঝা খুব মুশকিল। বোঝা মুশকিল কেন? ধরেন কোনো জায়গাতে পিয়ার চলছে। বেশ কিছু জায়গাতে খুবই সিরিয়াসলি ফেইল করেছে। মানে এই আপনি নেপাল বা শ্রীলঙ্কায় দেখেন না, ছিল হুম, তো। না দুর্নীতি দমন করতে পেরেছে, না ডেমোক্রেসি এনশিওর হুম, করতে পেরেছে। তো তাহলে ওইটা করে আমাদের এখানে কি লাভ? আমি বাস্তব ক্ষেত্রে যেটা দেখি, মানুষ ভোট দেয় কি এখানে কে দাঁড়িয়েছে? অমুক সাহেব বা অমুক দলের ওই মানুষ, মানুষ ছেড়ে। জি, পিআর এ তো কোনো ক্যান্ডিডেট থাকবে না। জি, জি। ভোটের পদ্ধতি মানে এটা মানুষের কাছে আপনি যদি বলেন না সে বলি আবার কি ভোট? এইজন্য আমরা বলছিলাম তাদেরকে যে একটু ধৈর্য ধরেন। এটা চর্চা হোক। মেবি পরের টার্মে আমরা এগ্রিও করতে পারি। কিন্তু এখন কিভাবে করা যাবে? আমি মনে করি না যে এখন এটা করা যাবে। অন্তত এই টার্ম করার মতো অবস্থা নাই আমি মনে করি। তরুণ প্রজন্ম রাজনীতির দিকে আগ্রহ হারাচ্ছে। নাগরিকত্ব তরুণ প্রজন্মকে কি রাজনীতির দিকে কেমনভাবে টানছে কিংবা আমি তো ভবিষ্যতে কোনো উল্টা কথা পরিকল্পনা বলি। আছে কিনা? আমি উল্টা কথা বলি। আমি বলি তরুণ প্রজন্ম রাজনীতির দিকে বেশি আকৃষ্ট হচ্ছে। কত পার্সেন্ট ভোট দিয়েছে দেখেন ডাকসুতে। কতগুলো পার্টি হয়েছে। কত স্বতন্ত্র দাঁড়িয়েছে। তার মানে ইন্ডিভিজুয়াল পার্টি করে না কিন্তু রাজনীতির মধ্যে তো জড়িয়েছে। সচেতন। সে বোঝে না যে এটা রাজনীতি। ডাকসু ইলেকশনে ভিপি দাঁড়িয়েছেন, একটা রাজনীতি হলো না? করছে কিন্তু স্বীকার করছে না। তাদের কাছে রাজনীতির যে কদর্য চিত্রটা আছে, যা দেখেছে একদিন দুর্বৃত্তায়ন, এই কারণে সে রাজনীতিকে নো বলছে। কিন্তু বাস্তবতা রাজনীতির সাথেই আছে। সবচেয়ে বড় কথা হলো এত বড় অভ্যুত্থান যে তরুণ প্রজন্ম করল, তাদের সম্পর্কে আমরা যদি বলি ওরা রাজনীতি করে না। রাতারাতি কোটার ডিমান্ড থেকে সরকার উৎখাতের ডিমান্ড করেছে। তারপরে যদি বিশ্বাস না করি, হুম। আরেকটা প্রশ্ন করি, ওইটা আমি জাস্টিফাই করে করি না। ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কতটুকু অ গুরুত্ব রাখে আপনার কাছে মনে হয়? গুরুত্ব রাখে। কিন্তু প্রশ্ন প্রভাব যদি পড়বে কিনা? আপনি এরকম বলতে যে এটা কতখানি প্রভাবিত জি, করবে জি। ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচনকে, ওটা আমি মনে করি না খুব বেশি। মানে কিরকম ভাবে যে ছেলেমেয়েরা এখানে ভোট দিয়েছে, তারাই হয়তো তাদের বাবা-মা আত্মীয়স্বজনকে বলবে, "না, একেই ভোট দাও। ওকে দিও না।" এরকম বলতে পারে, নাও বলতে পারে। সে বিশ্ববিদ্যালয়ের কনটেক্সট এ এটা মানে এই ভোট দিয়েছে। কিন্তু এলাকায় গিয়ে দেখছে ওই যে ক্যান্ডিডেটের পক্ষে সে বলতো সে নেই ওখানে। সাংগঠনিক অবস্থা জাতীয়ভাবে যদি দেখেন, তাহলে বিএনপিটা এখন অনেক এক্সক্লুসিভ, অ্যাবসোলিউট। মানে ওইখানে বড় প্রভাব ফেলবে না। আমি তো ২ বার ডাকসুর ভিপি হয়েছি। তো আমি কি জাতীয় নির্বাচনে বিরাট কিছু হয়ে গেছে এগিয়ে। দাঁড়াতেও পারিনি ঠিক মতো। রব ভাই ডাকসুর ভিপি ছিলেন। মোজাহিদুল ইসলাম সেলিম ডাকসুর ভিপি ছিলেন। আমাদের ৩ জনের কারোই পার্টি কিন্তু জাতীয় ক্ষেত্রে অত বড় হয় নাই। অতএব এইটা অত বড় প্রভাব ফেলবে না। তবে যেহেতু জামাত ইসলামেরও সংগঠন আছে, কিছু প্রভাব পড়বে, কিছু ভোট হয়তো তাদের পক্ষে আসবে, হতে পারে। কিন্তু জাতীয় নির্বাচনে তো ওলটপালট করার মতো কোনো কাণ্ডই ঘটবে না। আ আ সম্প্রতি নেপালের জেএনজিরা সরকার উৎখাত করেছে। সরকার উৎখাতের পরপরই তারা আবার পড়াশোনায় পাঠশালায় ফিরে গিয়েছে। তো সেই প্রেক্ষাপটে সেটা এবং বাংলাদেশের যে আন্দোলনের তুলনামূলক
পার্থক্যটা একটু যদি খুবই বলেন? ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। কারণ হলো কি, সুশীলাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং ছাত্রদের কাছে অ্যাপিল করেছেন, তোমরা তোমাদের স্কুল কলেজে ফিরে যাও। এইসব দায়িত্ব এখন আমরা নিয়েছি। আর আমাদের এখানে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি বলেছেন, ওরাই আমাকে নিয়োগ দিয়েছে। ওরা যেরকম চায় সেরকম করতে হবে। ফলে পুরা ছাত্র সমাজ ওই সমন্বয় হয়ে গেছে আর মন্ত্রণের মধ্যে গিয়ে মাতব্বরি করতে শুরু করেছে। তারা এটা বোঝে ওরা কি করতে হবে। বেশিরভাগ উপদেষ্টারা এই অভিযোগ আমি মনে করছি এরা ক্ষতি করেছে। বেশ ক্ষতি করেছে ছাত্র সমাজের। আরেকটু শেষ প্রশ্ন মান্না ভাই, আপনি অনেক ব্যস্ত মানুষ। আ আজকে আমরা দেখছি বিভিন্ন অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বেশি ট্রল হচ্ছে। আপনার একটি নিউজ ঘুরে বেড়াচ্ছে। সেটা হলো ১০ বছর ধরে কালো কালিতে ঢাকা চাকসু জিএস মাহমুদুর রহমান মান্নার নাম। এ ব্যাপারে আপনার কি বলতে পারি মন্তব্য? আমি? কি বলতে কেন পারি? ছিল মানে মনে করছেন? কি যে অদ্ভুত একটা ঘটনা। মানে এটা তো একটা, আরেকটা ঘটনা হয়তো আপনারাও জানেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বসে মিটিং করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিগ্রি বাতিল করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষাই দিইনি, কোনো ডিগ্রিও দিইনি। জানেও না ওরা। মানে আমার খুব দুঃখ লাগে। আমাকে তারা অপমান করতে চেয়েছে কিন্তু নিজেরা অপমানিত হয়েছে। এই যে কালো কালি, এখন ধরেন আমি যদি গিয়ে ওদেরকে বলি কালি তুলে দাও, হয়তো তারা তুলে দেবে। এখন যা এসছে কালি তুলে দেবার তো তার কোনো বাধা থাকার কথা না। কিন্তু আমি যাইনি। তারা নিজেরা যদি উপলব্ধি করে করবে, না যদি করে আমি এটা বিশ্বাস করি এই ইতিহাস তো মুছে ফেলতে পারবে না। ইতিহাস আসলে কখনো মোছা যায় না। লক্ষ বছর পরে মানুষ আগের ইতিহাস হয়তো মনে রাখে না। সেই প্রস্তর যুগের ইতিহাসকে আপনি মনে রেখেছেন, বরফ যুগের ইতিহাসকে মনে রেখেছেন। এরকম হয়। হয়তো ৫০ বছর ১০০ বছর আগের কথা মানুষের মনে নেই। কিন্তু এটা তো ৫০-১০০ বছর আগের কথা। অতএব আবার এই ডাকসু ইলেকশনের পরে টেলিভিশনের সবচাইতে কাঙ্ক্ষিত মানুষ আমি। টক শো মানেই মাহমুদুর রহমান মান্না ছাড়া, মানে আমাকে ফোন করে বলতো, "ভাই আপনাকে ছাড়া কেমনে হবে?" আমি এত জায়গায় যেতেও পারতাম না। তখনও আমার মনে হয়েছে, যারা এরকম করে আমার নাম মুছে দিত, তারা এগুলো জানলে কিরকম করে। কিন্তু যারা মুছেছে ধরেন এদের কারো পরে তাদের সাথে কথা বলছে, "ভাই গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে, পার্টি বলেছে, কি করব করছি। কিন্তু আমাদের মনে তো আপনি আছেন।" যারা মুছে দিয়েছে তারাও আমাকে বলেছে এরকম। যাই হোক এটা নিয়ে আমি বদার করতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি এগুলো লেখালেখি করছেন। মানে এটা সত্য সামনে আসা উচিত। এই অর্থে পড়া দরকার। এই ছোটলোকি করে কোনো লাভ হয় না। ছোটলোকি করে আমাকে তো হারিয়ে দিতে পারবে না। আমি বিস্মৃতিতে চলে যাবো তাই। এটা কখনোই হবে না। সর্বশেষে আপনার এলাকায় নির্বাচনী এলাকার জনগণ সম্পর্কে যদি কিছু বলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আলাদা করে কি বলবো? আমার নির্বাচনী এলাকায় মানুষ আমাকে খুব পছন্দ করে। আমি এটা মনে করি বিশ্বাসের সাথে বলছি। আবার ইকুয়ালি আছে বিএনপির ১ টা ২ টা অংশ। যেহেতু তারা নমিনেশন পাচ্ছে না, আমাকে খুব অপছন্দ করছে। কিন্তু ভোট যদি হয় আমি মনে করি ওখানে একটা বিশাল ভোটের ব্যবধানেই আমি জিতবো। আমি হয়তো একবারও এমপি হইনি কিন্তু মানুষের ভালোবাসাটা বোঝা যায়। মানে যে আমাকে ভোট দেয় সে বলল, "সবই ঠিক ছিল বাবা, তোমাকেই তো ভোট দিতে চেয়েছি। কিন্তু মার্কাটা তো আমরা চিনি না।" মানে এই দেশে তো ভোটের মধ্যে অনেক কিছু ফ্যাক্টর আছে। সবগুলো ফ্যাক্টর আমি স্যাটিসফাই করতে পারি নাই। কিন্তু এখন আস্তে এতগুলো বছরে মানুষের মধ্যে আমি একটা প্রভাব তাদের মধ্যে তৈরি করেছি যেটা ভালোবাসার, যেটা বিশ্বাসের, আস্থার। আমি মনে করি যে ফলাফল ভালো হবে ভোট। আপনাকে অনেক জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন।